পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ২৭। দীপ্র কিন্তু গাড়ি নিয়ে আসেনি, ওরা আজ যাচ্ছে রিক্সা নিয়ে। অনেক দিন কিংবা মাস পর রিক্সায় ওঠা হয়েছে ওদের। রিক্সার উপরে বসেছে দীপ্র, আর নিচে বসা কণা আর কুহু। এই অবস্থাটা কুহুকে ছেলেবেলায় নিয়ে গেল। কুহু বরাবরই দীপ্র পাগল, হবে নাই বা কেন? বাড়িতে বাবা মায়ের পর যে মানুষটা কুহুকে সব থেকে স্নেহ করে, সেই মানুষটা তো দীপ্র ভাই। তখন গুঞ্জার জন্ম হয়নি। কণা ছোট, দুধ ভাত টাইপ। রাত্রি বরাবরই নানা বাড়িতে এসে থেকেছে। মেলা বসেছে পাশের গ্রামে। দীপ্র ভাইকে লিডার করে সাথে যাচ্ছে রাত্রি আর আয়ানা। কুহুকে মা যেতে দেবে না। ওর যে কি কান্না! ওরা ছোট থাকতে এক রিক্সায় তিনজন বেশ ভালো করেই বসতে পারতো। কুহুকে বলা হতো চারজন যাওয়া যাবে না, কিন্তু ছোট্ট কুহু সেসব কথা মানে না তো। কুহুর কান্নাকাটি চলতে লাগলো। দীপ্র মাঠে খেলতে গিয়েছিল, এসেই সব সমাধান করে ফেললো। কুহুকে বলল তাকে ছাড়া কোথাও যাওয়া হবে না। অবশেষে কুহুকে নেওয়া হলো। রিক্সার সিটে চারজনের জায়গা হলো না। কুহুর মনটা খারাপ হলো। ও ভাবলো ওকে এবার নামিয়ে রাখা হবে, কিন্তু না, তেমন কিছুই করা হলো না। দীপ্র ভাই রিক্সার উপরে উঠে বসলেন, আর সিটে বসলো কুহু, রাত্রি আর আয়ানা। সেই দিন খুব হৈ হৈ করে মেলায় ঘুরেছিল ওরা। দীপ্র সারাটার সময় কুহুর হাত ধরেছিল, নাগরদোলার পাশে বসিয়েছিল। কুহু ভয় পাচ্ছিল না, একদমই পাচ্ছিল না, কারণ ও জানতো দীপ্র ভাই আছেন। দীপ্র ভাই। সেই সময় সেই স্মৃতি কেমন করে হারিয়ে গেল যেন। কুহুর দুটো চোখ টলমল করে উঠল। সহসাই কোনো বলে উঠল, এই আপু, ফুচকা খাবি? বাবার স্কুলের সামনে এসে রিক্সাটা থেমেছে। টিফিন টাইম চলছে, বাচ্চারা ভিড় জমিয়েছে। কুহুর ভেতরটা হু হু করে উঠল। ওরা রিক্সা থেকে নেমে স্কুলের বাইরে এসে দাঁড়ালো। স্কুল ড্রেস পরা একদল বাচ্চা ফুচকার দোকানে ভিড় জমিয়েছে। একটা সময় খুব আশা হতো কুহুর, ফুচকা খাওয়া প্রায় শেষ। ঠিক তখন স্কুলের এক শিক্ষক এসে বললেন, আরে কুহু না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? এদিকে তো আসোই না। আসা হয় না স্যার। আপনি কেমন আছেন? স্কুলের সব কেমন চলছে? আছি ভালোই। আর স্কুল? বলে হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। কুহু ছোট করে বলল, সব ঠিক আছে স্যার। আছে কোনো রকম। তোমার বাবার মৃত্যুর পর অনিয়মে ভরে গিয়েছে সবটা। এই কথার পরপরই পাশে থাকা দীপ্রকে নজরে পড়ল শাহ আলম স্যারের। চশমার ফাঁক দিয়ে ওকে দেখে বলেন, ওকে। কোন নামটা উচ্চারণ করতে গিয়েও কেমন একটা সংকোচ বোধ করলো। খুব কষ্ট করে বলল, বড় চাচার ছেলে, দীপ্র ভাই। আরে ও দীপ্র, কত বড় হয়ে গিয়েছে! তোমাকে সেই কবে দেখেছি। আমাকে চিনতে পেরেছ? শাহ আলম স্যারের চেহারায় বেশ একটা আনন্দ এসে ভর করলো। দীপ্র হেসে বলল, চিনেছি স্যার। ছোটবেলায় আপনার ক্লাসে এসে বসে থাকতাম আমি, অথচ আপনি ছিলেন ভিন্ন গ্রুপে টিচার। শাহ আলম হো হো করে হেসে ফেললেন। অনেক স্মৃতি স্মরণ হচ্ছে তার। তোমাকে দেখে বড় ভালো লাগলো। তুমি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলে, আমার বেশ মনে আছে। অবশ্য তোমরা সবাই বেশ ব্রাইট। এখন কি করছো? শুনেছিলাম তোমরা দেশের বাইরে থাকো। জি স্যার, আশা হয়েছে। ছোট একটা ব্যবসা করতাম, ভাবছি ওটা আর করব না। এ কথায় কুহু চমকালো। দীপ্র ভাই ব্যবসা করবেন না? কিন্তু কেন? সে কি, ভালো চলছে না নাকি? ভালো চলছে স্যার, তবে গ্রামে আসার পর মনে হলো আর না ফিরে যাই। দেশের বাহিরে লাক্সারি আছে, কিন্তু গ্রামের মাটির যে সুবাস, যে আনন্দ, সেটা নেই। আহ, তোমার চাচার মতন করে বললে। কাদের স্যারের হাতে কত সুযোগ ছিল, কত জায়গা থেকে অফার আসতো। একদিন চা খেতে খেতে বললাম, এত বড় সুযোগ ছাড়া বোকামি হবে। তিনি হাসলেন, বললেন, আমি চলে গেলে অনিয়মে স্কুলটা ভরে যাবে। সত্যিই তেমনটা হলো। তার চলে যাওয়ার পর সবটা অনিয়মে ভরে গেল। যে যার মতন লুটে খাচ্ছে। শাহ আলম টানা কথাগুলো বললেন, তারপর আবার বললেন, যাই হোক, তোমাদের দেখে ভালো লাগলো। একদিন তোমরা আমার বাড়িতে এসো, ডাল ভাতের দাওয়াত রইল। ধন্যবাদ স্যার, নিশ্চয়ই যাব। আপনিও যাবেন? যাব, বলে বিদায় নিলেন শাহ আলম স্যার। কুহু একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল। ওর মনে একটাই প্রশ্ন, দীপ্র ভাই আসলেই গ্রামে থেকে যাবেন? হোটেলের জন্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আছে, তার অনেকটাই কেনাকাটা হলো আজ। সব জিনিসপত্র ভ্যানে তুলে দিতেই কণা বলল, আমি ভ্যানে করে যাব। অনেকদিন হয় ভ্যানে যাই না। একজনের বসার মতোই জায়গা ছিল, দীপ্রই যেত। তবে কণা ইচ্ছে করে বিষয়টি ঘটালো। দীপ্র কিংবা কুহু দুজনেই বিষয়টা ধরতে পারলো।
কুহু বাধা দেওয়ার কথা থাকলেও ও আজ বাধা দিল না। এর কারণ দীপ্র ভাইকে একটা প্রশ্ন করার আছে, যা কণার সামনে করতে পারছিল না। কণা হই হই মন নিয়ে ভ্যানে উঠে বসলো। দীপ্র ভ্যান ভাড়া দিয়ে বলল, মামা, আমার বোন কিন্তু আমানত, একদম দেখে শুনে নেবেন। লোকটা দাঁত কেলিয়ে হাসলো, বলল, কি যে বলো মামা, কত বছর ধরে ভ্যান চালাই, নিশ্চিত থাকো মামা, তোমাদের বাড়ির সাথে সেই কতদিনের সম্পর্ক। ভ্যানওয়ালাকে বলে দীপ্র এলো কণার কাছে। কণা হাসি হাসি মুখে বলল, আমার বোনও কিন্তু আমানত রইল, দেখে শুনে নিও। এর কথায় একটুখানি পিছনের দিকে চাইল দীপ্র। কুহুর সামনের দিকে তাকিয়ে উদাসীনতা তার দৃষ্টি জুড়ে। তুই সাবধানে যাস, আর একদম লাফাবি না, বুঝেছিস? বুঝেছি, তুমি টেনশন নিও না তো। ভ্যান চলতে শুরু করলো। কুহু অন্যমনস্ক ছিল, হুট করেই খেয়াল করে এগিয়ে এলো। এই কণা, সাবধানে যাস কিন্তু। পেছন ফিরে চাইলো কণা, বলল, সাবধানেই যাব, তুই চিন্তা করিস না আপু, তুই দীপ্র ভাইকে সাবধানে নিয়ে আসিস। শেষ কথায় বেকুব বনে গেল কুহু, চেয়ে রইল বলদের মতন। দীপ্র নিজে মেয়েটার এহেন কথায় ঠোঁট কামড়ে চাইল। কণাটা বেশ দুষ্ট আছে। বেশ গরম পড়েছে, রিক্সার জন্য অপেক্ষা করছে ওরা। বাজারের দিকটায় লোকের ভিড় খুব, এদিকে রিক্সা আসতেই চাইছে না। গরমে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। একটু দূরে আখের রস বিক্রি করছে। দীপ্রে বলল, আখের রস খাবি? কেউ ছোট করে বলল, না। যদিও মেয়েটি না বলেছে, তবে দীপ্র শুনল না। ও এগিয়ে গিয়ে 2 গ্লাস রস নিয়ে এলো। কুহু গ্লাস নিয়ে বলল, না বলেছিলাম। আমি হ্যাঁ ধরে নিয়েছি। কথা বাড়ালো না কুহু। গরমে মনটা ঠান্ডা রসের জন্য আনচানি করছিল। ও এক নিঃশ্বাসে পান করলো। দীপ্র তখন গ্লাস হাতে দাঁড়িয়ে, ও চেয়ে চেয়ে দেখলো। খাওয়া শেষে কুহু যখন চাইলো, তখন দীপ্রর সাথে চোখাচোখি হলো। ও একটু লজ্জাই পেল। গ্লাস ফিরিয়ে দিয়ে বলল, গ্রামে কেন থাকতে চাচ্ছেন? আপনার ব্যবসার খুব প্রশংসা শুনেছি। গ্রামে আলাদা শান্তি আছে, বিদেশে তার থেকে বেশি শান্তি না। গ্রামে তো কিছুই নেই, দুঃখ আর দুঃখ। যদি তেমনই হয়, তবে দুঃখকেই আপন করব না হয়। এই কথায় কুহু একদম চুপ হয়ে গেল, একটা কথাও বলতে পারলো না। দীপ্র রিক্সা ডেকে আনলো, গ্লাস ফিরিয়ে দিয়ে এসে বলল, উঠে বস। কুহু যন্ত্রের মতো রিক্সায় উঠে বসলো। দীপ্র বসলো পাশে। বেখেয়ালে মেয়েটির ওড়নার এক পাশ একদম চাকার দিকে নুয়ে পড়েছিল। দীপ্র চট করেই তা উঠিয়ে ধরলো। বিষয়টা বুঝতে পেরে কুহু নিজেও ধ্যান ফিরে এলো। আজকাল একটু বেশিই ঘোরে ডুবে যাচ্ছে সে।